জলের মধ্যে অবস্থিত দর্শকের দৃষ্টি। ধরো এটা জলতল, আর এখানে একজন দর্শকের চোখ আছে। একটা আলোকরশ্মি, মনে করো এখানে সূর্য আছে দিগন্ত রেখায়, জাস্ট সূর্য উঠছে S1 অবস্থানে। তো এখান থেকে আলোকরশ্মি একদম জলতল ঘেঁষে এসে এ বিন্দুতে পড়ল, তাহলে এক্ষেত্রে আপাতন কোণের মান 90 ডিগ্রি। এই আলোকরশ্মিটা এই এ বিন্দুতে প্রতিসৃত হয়ে জলের মধ্য দিয়ে এসে এই পথে এসে চোখে পৌঁছাবে। তাহলে যেহেতু এখানে আপাতন কোণের মানটা 90 ডিগ্রি, তাই এক্ষেত্রে ঘনমাধ্যমে প্রতিসরণ কোণটা জল ও বায়ুর যে সংকট কোণ তার সঙ্গে সমান হবে। জল ও বায়ুর সংকট কোণ দেখা গেছে 49 ডিগ্রির মতো হয়, তাহলে এক্ষেত্রে প্রতিসরণ কোণটা 49 ডিগ্রি হবে। তাহলে এটা জলতলের ওপর লম্ব, এটাও লম্ব, তাহলে এই কোণটা একান্তর কোণ 49 ডিগ্রি হবে। এখন সূর্যকে তাহলে সে এখানে প্রতিফলনের পর এখানে এসে পৌঁছেছে, তাহলে চোখ মনে করবে সূর্য আছে এখানে, অর্থাৎ সূর্য উদয় হওয়ার সময় এই চোখের এই অবস্থানে জলের ভিতর থেকে সূর্যটাকে সে S1 অবস্থানে দেখতে পাবে। অনুরূপভাবে সূর্য যখন অস্ত যাবে তখন এই S2 যে সূর্যের অবস্থান দিগন্ত রেখায়, সূর্যকে S2 ডট অবস্থানে দেখতে পাবে, অর্থাৎ সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত এই কোণে ঘুরতে দেখবে। এমনিতে আমরা 180 ডিগ্রি কোণে সূর্যকে ঘুরতে দেখি উদয় থেকে অস্ত পর্যন্ত, কিন্তু এখান থেকে দেখলে, জলের ভিতর থেকে দেখলে সূর্যকে তোমার এই 49 ডিগ্রি 98 ডিগ্রি কোণে ঘুরতে দেখবে উদয় থেকে অস্ত পর্যন্ত। এর বাইরে দেখো কোনো আলোকরশ্মি এই চোখে এসে পৌঁছাবে না, তার কারণ এর বাইরে কোনো অংশ থেকে আলো, এই জলতলে যদি এখান থেকে আলো এসে এখানে পড়তে হয়, তাহলে তোমার আপাতন কোণের মান সংকট কোণের থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই অংশ থেকে কোনো আলো, এখানে যদি কোনো আলো এসে পড়ে, এখানে কোনো আলো এসে পড়ে, সেই আলো চোখে এসে পৌঁছাবে না। অর্থাৎ সে কেবলমাত্র গোটা জলের ওপরের সমস্ত জগৎটাকে সে একটা শঙ্কুর ভূমির ভিতর দিয়ে দেখবে, এবং সেই শঙ্কুটার শীর্ষকোণ হবে 98 ডিগ্রি। আচ্ছা, এবারে জলতলের বাকি অংশটা তার কাছে কেমন মনে হবে না? ধরো এখানে একটা বস্তু আছে জলের মধ্যে, সেখান থেকে একটা আলোকরশ্মি জলতলে পড়েছে, তাহলে এই যে কোণটা, এই কোণটা তোমার 49 ডিগ্রির থেকে বেশি। ফলে জল ও বায়ুর সংকট কোণের থেকে বেশি কোণে আপতন হয়েছে ঘন থেকে লঘুতে যাওয়ার সময়, ফলে এটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে চোখে পৌঁছাবে। অর্থাৎ চোখে এই অংশের ওপরে এই দিক থেকে যত আলো আছে সেগুলো এসে পড়ার পরে চোখে যেগুলো পৌঁছাবে, সেই আলোগুলো তোমার তাহলে জলের ভিতর থেকেই আসছে। ফলে এই বস্তুটার প্রতিবিম্ব সে পি ডটে দেখতে পাবে, অর্থাৎ এই জায়গাটা তাকে দর্পণের মতো বলে মনে হবে। এই অংশগুলো তার কাছে একটা দর্পণের বলে মনে হবে এখানে একটা দর্পণ আছে, সেই দর্পণে এই অংশের প্রতিফলন সে দেখতে পাবে। কারণ সে এই দিকে সরাসরি তাকালে জলের ভিতর দিয়ে বস্তুটাকে এখানে দেখতে পাবে, আবার এই জলতলের দিকে তাকালে তখন এর প্রতিবিম্বটা এখানে দেখতে পাচ্ছে, অর্থাৎ যেন এখানে একটা দর্পণ আছে। তাহলে এই দর্শকের চোখে জলতলটাকে কেমন মনে হবে না? একটা জলতলের উপরে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা একটা ভূমির, একটা শঙ্কুর ভূমি, যে শঙ্কুর শীর্ষকোণ হচ্ছে 98 ডিগ্রি, তার ভিতর দিয়ে সে উপরের জগৎটাকে দেখতে পাবে। আর জলতলের বাকি অংশটা তার কাছে দর্পণের মতো মনে হবে, সেই দর্পণের দিকে তাকিয়ে সে জলের মধ্যে থাকা বস্তুর প্রতিবিম্বগুলো দেখতে পাবে। এই ব্যাপারটা ঘটবে। তাহলে এটা আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এই ঘটনাটা ঘটছে। তো এক্ষেত্রে আমরা এই যে শঙ্কুটা, যে শঙ্কুর ভিতর দিয়ে সে জলের ওপরের সমস্ত কিছুকে দেখতে পাচ্ছে, সেই শঙ্কুটার ব্যাসার্ধটা আমরা নির্ণয় করতে পারি। এখানে ব্যাসটা হবে AB, তাহলে ব্যাসার্ধ হবে OA, তাহলে এটা R। তাহলে ত্রিভুজ, এই ত্রিভুজটা যদি নিই, ত্রিভুজ OAE, এই ত্রিভুজটার আমি যদি tan θ c নিই, তাহলে tan θ c সমান এই কোণটা θ c মানে 49 ডিগ্রি।
তাহলে ট্যান থিটা সি সমান যদি নিই তাহলে লম্ব বাই ভূমি, তাহলে ও এ বাই ওই, আমি যদি এই ব্যাসার্ধটাকে আর ধরি আর জলতল থেকে চোখের গভীরতাটা যদি এইচ ধরি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো আর ইকুয়াল টু এইচ ট্যান থিটা সি। আবার ট্যান থিটা সিটাকে আমরা সাইন থিটা সি আর কস থিটা সিতে প্রকাশ করছি, সাইন থিটা সি বাই কস থিটা সি। আবার আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আর প্রতিফলনের সময় সংকট কোণ, সেই সংকট কোণের সঙ্গে মাধ্যমের প্রতিসরাঙ্কের যে সম্পর্ক সেটা আমরা শিখেছি আগেই। সাইন থিটা সি সমান 1/μ, এটা ঘন মাধ্যমটার প্রতিসরাঙ্ক লঘু মাধ্যমের সাপেক্ষে। তাহলে কস থিটা সি সমান হবে √1 - সাইন স্কোয়ার থিটা সি। এই সাইন স্কোয়ার থিটা সি মানে হচ্ছে তোমার মানটা যদি বসাই তাহলে 1 - 1/μ স্কোয়ার, এই জিনিসটা পাচ্ছি। এই মানগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে এইচ ওপরে হচ্ছে 1/μ আর নিচে √1 - 1/μ স্কোয়ার। এটাকে যদি একটু বিয়োগ করে নিয়ে সরল করি তাহলে এইচ বাই √μ স্কোয়ার বাই 1 এখানটায় লিখছি। তাহলে আর ইকুয়াল টু আমরা কী পেলাম, এইচ বাই √μ স্কোয়ার -1। তাহলে এই সমীকরণটা থেকে বুঝতে পারছি এই যে ব্যাসার্ধটা, যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, যা যে শঙ্কুর ভিতর দিয়ে জলের মধ্য থেকে জলের ওপরে সব কিছু দেখা যাবে, সেটা নির্ভর করছে চোখের অবস্থানের ওপর। চোখটা যত নিচে থাকবে এর ব্যাসার্ধটা তত বাড়বে, আর এই তরলটার প্রতিসরাঙ্ক ওপরের মাধ্যমের সাপেক্ষে তার ওপর, সেটা যত বেশি হবে এটা তত কম হবে। বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, অর্থাৎ পৃথিবীর বাইরে থেকে কোনো আলো যখন বায়ুমণ্ডল ভেদ করে আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় তখন বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণ হয়, কারণ বায়ুমণ্ডলের সব জায়গায় প্রতিসরাঙ্ক সমান নয়। ভূপৃষ্ঠের কাছে বায়ুর ঘনত্ব সবথেকে বেশি, তাহলে সেখানে তার প্রতিসরাঙ্কের মান সবথেকে বেশি, অর্থাৎ সবচেয়ে বেশি ঘনমাধ্যম। যত ভূপৃষ্ঠ থেকে উঁচুতে যাওয়া যাবে তত প্রতিসরাঙ্কের মান কমবে। তাহলে আলোকরশ্মি যদি পৃথিবীর বাইরে থেকে বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীর দিকে এগিয়ে আসতে থাকে তাহলে ক্রমশ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আসবে। অর্থাৎ ধরো এই আলোকরশ্মিটা আসছে, এখানে এসে পড়লো, তাহলে এদিকে আছে লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, কিছুটা অবিলম্বের দিকে সরে এলো। আবার একটা বিভেদ তলে এসে পড়লো, তাহলে আবার কিছুটা অবিলম্বের দিকে সরে এলো। এইভাবে একটু একটু করে প্রত্যেক বিন্দুতে বাঁকতে বাঁকতে এরকম বক্র পথে এসে আলো চোখে পৌঁছালো। আলো যখন চোখে ভূপৃষ্ঠে কোনো দর্শকের চোখে এসে পৌঁছালো, তাহলে যে বক্ররেখা বরাবর চোখে এসে পৌঁছালো তার যদি স্পর্শক টানা যায় ওই বিন্দুতে, তাহলে চোখ মনে করবে আলোকরশ্মিটা সরলরেখা বরাবর আসছে। আমাদের এই বক্রপথ অনুসরণ করতে পারে না চোখ, তাহলে স্পর্শক বরাবর, স্পর্শক টানলে ওই স্পর্শক বরাবর মনে থাকবে। অর্থাৎ বস্তুটা যদি এখানে ছিল কিন্তু সে দেখবে এখানে, তাহলে কিছুটা ওপরে দেখবে। তো এই যে ঘটনার এই যে কোণ, যতটা কোণে তাকে তোমার অবস্থানটা প্রকৃত অবস্থান থেকে যতটা কোণে উপর দিকে সরে যাবে সেই অবস্থানটাকে, সেইটাকে বলে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। তো এই কোণের মানটা আবার নির্ভর করবে এই আলোকরশ্মিটা এই যে বিভেদ তলের ওপর কত কোণে পড়ছে। যখন দিগন্ত রেখার কাছে কোনো বস্তু থাকবে তাহলে সেক্ষেত্রে প্রতিসরণের মান সব থেকে বেশি হবে, কারণ সেক্ষেত্রে আপাতন কোণের মান সব থেকে বেশি হবে, এবং সেই দিগন্ত রেখার কাছে এই প্রতিসরণ কোণের মানটা, অর্থাৎ বায়ুমণ্ডলীয় প্রতিসরণ কোণটার মান 0.5 ডিগ্রির মতো হয়। তারপরে বস্তু যত দিগন্ত থেকে উপরে থাকবে তত এই কোণের মানটা কমবে। কমতে কমতে আলো যখন লম্বভাবে এসে পড়বে, এই যে পৃথিবীর ওপরে যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলের এই স্তরগুলোর ওপর লম্বভাবে এসে পড়বে, তখন কোনো প্রতিসরণ হবে না, সোজা চলে আসবে। অর্থাৎ তখন এই আলফার মানটা 0 ডিগ্রি হবে। এখন এই যে বায়ুমণ্ডলের প্রতিসরণ, এর জন্য আমরা বেশ কিছু ঘটনা, বায়ুমণ্ডলীয় কিছু ঘটনা আমরা ব্যাখ্যা করতে পারি এখান থেকে। যেমন দিনের দৈর্ঘ্য বৃদ্ধি, দিনের যে প্রকৃত দৈর্ঘ্য, এই বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য আমরা এই দৈর্ঘ্য কিছুটা বেড়ে যায়। দিনের দৈর্ঘ্য বলতে সূর্য
উদয় থেকে অস্ত পর্যন্ত, অর্থাৎ যখন সূর্য উদয় হচ্ছে সেখান থেকে অস্ত যাওয়া পর্যন্ত যে সময়টা সেটাকে দিনের দৈর্ঘ্য বলে। তো এই দিনের দৈর্ঘ্যটা বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য কিছুটা বেড়ে যায়, অর্থাৎ সূর্যকে আমরা একটু বেশি সময় দেখি। তো সেটা কেন ঘটে না, দেখো সূর্যর ব্যাস পৃথিবী পৃষ্ঠে 0.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরো এটা সূর্য, তাহলে এই সূর্যের ব্যাস পৃথিবী পৃষ্ঠে যে কোণ উৎপন্ন করে, এটা যদি পৃথিবী পৃষ্ঠ হয়, তাহলে এই সূর্যের ব্যাস পৃথিবী পৃষ্ঠে এই যে কোণ উৎপন্ন করে, এই কোণটাও 0.5 ডিগ্রি, 0.5 ডিগ্রি এই কোণটা। এখন দেখো যে দিগন্ত রেখা, তাহলে দিগন্ত রেখায় সূর্যকে আমরা যখন আকাশে দেখছি, ধরো সূর্য ঠিক তোমার উদয় হয়েছে, তাহলে উদয় হওয়ার সময় সূর্যটা মনে করো এইরকমভাবে দেখা যাচ্ছে। তাহলে এইভাবে সূর্যটাকে যখন দেখছি তখন এইখান থেকে এখান পর্যন্ত এটা আমাদের পৃথিবী পৃষ্ঠে 1/2 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আবার এটা 1/2 ডিগ্রি উঠে আসার জন্য এখানে দেখেছি আলোর প্রতিসরণের জন্য। তাহলে সূর্যটাকে এখানে দেখছি মানে সূর্যের প্রকৃত অবস্থান কিন্তু তখন এখানে, তাহলে সূর্যটা এখানে আছে, আমি এখানে দেখছি। তাহলে এই যে যতটা কোণে উঠে গেল সেই কোণটা হচ্ছে 1/2 ডিগ্রি, তাহলে এইদিকে 1/2 ডিগ্রি কোণ উঠে গেল। আবার আমাদের এই 1/2 ডিগ্রি কোণ ঘোরার জন্য পৃথিবী ঘুরছে, 180 ডিগ্রি ঘুরছে, তার জন্য একদিন হচ্ছে। তো সেই হিসেবে এই 1/2 ডিগ্রির জন্য 2 মিনিট, সূর্যকে আমরা বিভিন্ন অবস্থানে দেখি পৃথিবীর ঘূর্ণনের জন্য, তো এই পৃথিবীর ঘূর্ণনের জন্য এই 1/2 ডিগ্রি ঘোরার জন্য 2 মিনিট সময় লাগে। তাহলে যদি 2 মিনিট সময় লাগে, তাহলে এদিকে 2 মিনিট আমরা আগে দেখছি সূর্যকে, সূর্য এখানে ছিল, ঠিক এখানে এসছে, 1/2 ডিগ্রি উঠে এসছে হয়েছে। তাহলে সূর্যকে আমরা 1/2 ডিগ্রি ওপরে দেখছি, আর 1/2 ডিগ্রি ওপরে দেখার জন্য আমাদের 2 মিনিট সময় বেশি লাগছে। তাহলে 2 মিনিট সময় এখানে আমরা বেশি পাচ্ছি, আবার সূর্য অস্ত যাওয়ার সময় ওরকম 2 মিনিট, তাহলে 4 মিনিট আমরা দিনের দৈর্ঘ্য বেশি দেখছি সূর্যকে। সেই জন্য দিনের দৈর্ঘ্য তোমার 4 মিনিট বেড়ে যাচ্ছে। তাহলে দিনের দৈর্ঘ্য বৃদ্ধি তোমার এই ঘটনার জন্য ঘটছে, দিনের দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য দিনের দৈর্ঘ্য বৃদ্ধি কত না 4 মিনিট হয়েছে। তাহলে সেটা এই বায়ুমণ্ডলীয় প্রতিসরণ দিগন্ত রেখায় কোনো বস্তুর বায়ুমণ্ডলীয় প্রতিসরণ 0.5 ডিগ্রি, আবার সূর্যের ব্যাসও পৃথিবী পৃষ্ঠে 0.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং 0.5 ডিগ্রি ঘোরার জন্য পৃথিবীর 2 মিনিট সময় লাগে। সেই জন্য উদয়ের সময় 2 মিনিট আর অস্তের সময় 2 মিনিট করে আগে আমরা উদয়ের সময় 2 মিনিট আগে থেকে সূর্যকে দেখতে পাচ্ছি, আর অস্ত যাওয়ার সময় সূর্য প্রকৃতপক্ষে অস্ত গেলেও আরও 2 মিনিট আমরা দেখতে পাচ্ছি। তাই মোট 4 মিনিট আমরা সূর্যকে বেশি দেখতে পাচ্ছি, তাই দিনের দৈর্ঘ্য 4 মিনিট বেড়ে যাচ্ছে। আবার দেখবে সূর্য যখন উদয় হয় বা অস্ত যায় তখন সূর্যটাকে গোল না দেখে একটু ডিম্বাকার দেখি, ওপর নিচে কিছুটা চাপা দেখি। তার কারণটা কি না, তার কারণটা হচ্ছে যে দেখো সূর্য যখন উঠছে, ধরো উঠে গেছে, কিছুটা উপরে গেলেও যেতে পারে, তো ধরো এখানে সূর্য আছে, তাহলে এই যে গোল সূর্যটা আছে, তাহলে এর এই ওপরের প্রান্ত থেকে আর এই নিচের প্রান্ত থেকে আলোকরশ্মি এসে এইভাবে বাঁকা পথে এসে আমাদের চোখে পৌঁছাচ্ছে। তাহলে এই নিচের প্রান্তটাও কিছুটা ওপরে উঠে যেতে দেখব, আর ওপরের প্রান্তটাও কিছুটা তার অবস্থান থেকে আমরা কিছুটা উপরে দেখব। কিন্তু নিচের প্রান্তে আপাতন কোণের মান বেশি, অর্থাৎ নিচের প্রান্তের যে আলোকরশ্মি এসে আমাদের চোখে পৌঁছাচ্ছে তার বায়ুমণ্ডলে প্রতিসরণের মানটা উপরের প্রান্ত থেকে আসা আলোকরশ্মির বায়ুমণ্ডলীয় প্রতিসরণের থেকে বেশি হচ্ছে। তাই নিচের প্রান্তটা বেশি উঠে এসছে বলে মনে হয়, উপর দিকে উঠে যায় বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য তুলনামূলকভাবে এটা কম প্রতিসরণ ঘটে। তাহলে যদি এটা একটু বেশি উঠে যায়, এটা একটু কম ওঠে, তাহলে তার পজিশন থেকে আমি কিছুটা উপরে দেখব, কিন্তু এটাকে বেশি ওপরে দেখব, এটাকে কম ওপরে দেখব, ফলে এটা কমে যাবে এই অংশটা। কিন্তু এই দুই প্রান্তের ক্ষেত্রে সেরকম কিছু ঘটনা ঘটবে না, তার কারণ এই দুই প্রান্ত থেকে আলোকরশ্মি একই আপাতন কোণে এসে পড়ছে এবং বায়ুমণ্ডলীয় প্রতিসরণ একই পরিমাণ হচ্ছে। কিন্তু এখানে বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য বেশি উঠে এসছে বলে মনে হবে, এখানে কম উঠে এসছে, তাই সূর্যকে আমরা যেটা দেখছি সেটা ওপর নিচে কিছুটা চাপা দেখছি, এবং এটা সব থেকে বেশি দেখা যাচ্ছে সূর্য উদয় এবং সূর্যাস্তের সময়।
এবং একদমই দেখা যাচ্ছে না যখন মাঝখান বরাবর আসছে, কারণ তখন তোমার প্রায় লম্বভাবে আলোকরশ্মি পড়ছে বলে আলোর কোনো প্রতিসরণ হচ্ছে না। তাহলে দ্বিতীয় একটা ঘটনা আমাদের কি দেখলাম, এই বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য উদয় ও অস্তের সময় সূর্যের ডিম্বাকার রূপ, উদয় ও অস্তের সময় সূর্যের ডিম্বাকার রূপ, এটাও কারণ হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। আচ্ছা, 3 নম্বর আর একটা দেখব, সেটা হচ্ছে নক্ষত্রের ঝিকিমিকি, অর্থাৎ নক্ষত্রগুলো ঝিকমিক করে জ্বলে। এর কারণটা কি না, নক্ষত্রগুলো বহু দূরে আছে, তা থেকে আলোকরশ্মি বায়ুমণ্ডলের ভিতর দিয়ে আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় এবং বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণ ঘটে। নক্ষত্র থেকে যে আলো আসে সে আলোর পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম, কারণ অনেক দূরে আছে বলে খুব কম পরিমাণ আলো এসে পৌঁছায়। এখন বায়ুমণ্ডলের ঘনত্ব অনবরত পরিবর্তন হচ্ছে, কারণ বায়ুমণ্ডলে আমরা জানি বায়ু প্রবাহ হয়, বিশেষ করে নিচের অংশটায়। তাহলে বায়ু প্রবাহ হয়, গরম বায়ু ওপরে ওঠে, ঠান্ডা বায়ু নিচে নামে, এইসব কারণে বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরগুলোর ঘনত্বের কন্টিনিউয়াস পরিবর্তন হচ্ছে। তাহলে ঘনত্বের পরিবর্তন হলে প্রতিসরাঙ্কের পরিবর্তন হবে, তাহলে প্রতিসৃত রশ্মির দিকটা পাল্টাতে থাকবে ক্রমশ। ফলে পৃথিবীপৃষ্ঠে অবস্থিত কোনো দর্শকের চোখে আলোকরশ্মি কখনো বেশি আসবে, কখনো কম আসবে, হয়েছে? তাহলে যখন বেশি আসবে তখন একটু চকচকে, কম আসবে যখন তখন একটু কম অনুজ্জ্বল, অর্থাৎ ঝিকমিক করতে দেখবে। এখন নক্ষত্রের ক্ষেত্রে এটা ভালো দেখা যায়, কিন্তু গ্রহগুলোর ক্ষেত্রে দেখা যায় না। কেন? কারণ নক্ষত্রগুলোর আলো খুবই কম আসে, সেই জন্য এই পরিবর্তনটা তাদের যে আলো আসে সেই মানের তুলনায় উপেক্ষণীয় নয়। এই যে যদি ধরো 10 পরিমাণ, আমি বললাম 10 একক আলো আসে, আর আলোর প্রতিসরাঙ্কের মাধ্যমের প্রতিসরাঙ্কের বায়ুমণ্ডলের প্রতিসরাঙ্কের পরিবর্তনের জন্য তার মানটা ±2 হয়, অর্থাৎ কখনো 8 আসে, কখনো 12 আসছে। তাহলে 8 থেকে 12 এতটা পরিবর্তন হচ্ছে 10-এর মধ্যে এত। সেখানে ধরো একটা গ্রহ থেকে যে আলো আসছে সেটা ধরো 100, তাহলে সেখানে যে পরিবর্তন হচ্ছে সেটা মনে করো ±2। তাহলে 100-তে 2 আর 10-এ 2, এই পরিবর্তনটা আমাদের চোখ বুঝতে পারবে না, যেহেতু আলোর পরিমাণ অনেক বেশি গ্রহগুলো। সেই জন্য গ্রহগুলোকে আমরা স্থির হয়ে থাকতে দেখি, কিন্তু নক্ষত্রের আলোগুলোকে কমা বাড়া অর্থাৎ ঝিকমিক করতে দেখি। তাহলে বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণের জন্য এই ঘটনাটা ঘটে। আলোর বায়ুমণ্ডলের প্রতিসরাঙ্কের পরিবর্তনের জন্য কম বা বেশি আলো আমাদের চোখে এসে পৌঁছায়, সেই জন্যই আমরা ঝিকমিক করতে দেখি। গোলীয় তলে আলোর প্রতিসরণ, এখানে এস ডট একটা গোলীয় তল, এটা দুটো মাধ্যমকে আলাদা করেছে। এদিকের একটা মাধ্যম, সেই মাধ্যমটার প্রতিসরাঙ্ক μ1, আর এদিকের মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2। আচ্ছা, যেদিকে তোমার বস্তু আছে, যেদিক থেকে আলো এসে পড়ছে সেই দিকের তলটা হচ্ছে উত্তল আকৃতির এখানে। আর এখানে আমরা ধরে নিচ্ছি যে μ2 > μ1, এটা ধরে নিচ্ছি। এই গোলীয় তলটার বক্রতা কেন্দ্র C। এখন ও বিন্দুতে একটা বস্তু আছে, বিন্দু বস্তু, তাহলে ও থেকে C আমি যদি যোগ করি তাহলে সেটা সেই OC সরলরেখাটা এই বক্রতলকে বা গোলীয় তলকে P বিন্দুতে ছেদ করছে। তাহলে P বিন্দুটা হবে মেরু, P বিন্দুটা হবে মেরু। আচ্ছা, এখন এই ও বিন্দু থেকে প্রধান অক্ষের সঙ্গে এটা OCটা প্রধান অক্ষ। আচ্ছা, খুব ক্ষুদ্র কোণ, আলফার মান খুব ক্ষুদ্র, তাহলে খুব ক্ষুদ্র কোণ করে একটা আলোকরশ্মি তোমার এখানে গিয়ে পড়েছে। এখানে আপাতন কোণ I। এটা হচ্ছে তোমার, ধরো এই বিন্দুটার নাম দিলাম A, ও এ বিন্দুতে পড়েছে, এই বিন্দুতে আলোর প্রতিসরণ হয়। এখানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে অভিলম্বের কাছে সরে আসে। এখানে AC একটা ব্যাসার্ধ, তাহলে এটা একটা অভিলম্ব, তাহলে এখানে প্রতিসরণ কোণ R দিয়ে এই প্রতিসৃত রশ্মিটা এই প্রধান অক্ষের ওপর দিয়ে এখানে I বিন্দুতে ছেদ করেছে।
তাহলে দেখো দুটো আলোক রশ্মি, একটা লম্বভাবে গিয়ে সোজা যাচ্ছে আর একটা আলোক রশ্মি এখানে প্রতিসরণের পর এই পথে গিয়ে এই আই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে ও এর তোমার সদ্বিম্ব হবে এখানে আই। তাহলে আই বিন্দুতে একটা সদ্বিম্ব গঠন হয়েছে। এখন এই আই বিন্দুর অবস্থানটা নির্ভর করবে কী কী বিষয়ের ওপর না, আই বিন্দুর অবস্থান নির্ভর করবে এই দুটো মাধ্যমের প্রতিসরাঙ্কের আপেক্ষিক মানের ওপর। এই যে তলটা, এই তলটা উত্তল না অবতল, এখানে উত্তল ধরা হয়েছে। এর বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ পিসি, এই যে মানটা এই বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করবে। আর নির্ভর করবে পিও, এটাকে বস্তু দূরত্ব বলছি, মেরু থেকে বস্তুটা যত দূরে আছে। আচ্ছা, এখন আমরা ধরে নিচ্ছি যে এই কোণটা বিটা এসিপি এবং এআইপি, এটা গামা, এই কোণ দুটো গামা ধরে নিচ্ছি। এখানে আলফা খুব ক্ষুদ্র, তাই এখানে আই আর এগুলোও ক্ষুদ্র, এবং আলফা বিটা গামা এই মানগুলো খুব ক্ষুদ্র হয়। এবং এটা উপাক্ষীয় রশ্মি, ও এটা উপাক্ষীয় রশ্মি। যদি আলফা খুব ক্ষুদ্র হয় তখন এ বিন্দু আর পি বিন্দু খুব কাছাকাছি অবস্থিত হবে, এবং ও এটা সেক্ষেত্রে উপাক্ষীয় রশ্মি। তাহলে আরেকবার বলছি, দেখো ও বিন্দুতে বস্তু আছে, এই তলে প্রতিসরণে আর প্রতিসরণ হয়েছে, এদিকে প্রতিসরাঙ্ক μ1, এদিকে μ2, এবং এখান থেকে দুটো আলোক রশ্মি, একটা লম্বভাবে গেছে একটা আনতভাবে গেছে, দিয়ে দুটো আলোক রশ্মি প্রতিসরণের পর গিয়ে আই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে ও এর সদ্বিন্দু এখানে আই, এইগুলো আমরা এখানে ধরে নিয়েছি। এখন ত্রিভুজ, এটা উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে। আচ্ছা, ত্রিভুজ এ ও পি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এ ও সি, এই ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ এ ও সি, এই এ ও সি থেকে আমরা লিখতে পারি, দেখো তোমার আলফা প্লাস বিটা সমান আই, এটা বহিস্থ কোণ। আলফা প্লাস বিটা এই কোণটার মান আই। আবার ত্রিভুজ এ সি আই, এই ত্রিভুজটার ক্ষেত্রে এ সি আই, এটা বহিস্থ কোণ। তাহলে হচ্ছে তোমার গামা আর প্লাস গামা, আর প্লাস গামা সমান হচ্ছে বিটা। তাহলে এখান থেকে আর প্লাস গামা, তাহলে আর সমান পাচ্ছি বিটা মাইনাস গামা। তাহলে এটা হচ্ছে আই এর মান পাচ্ছি এখান থেকে, আর এখান থেকে আর এর মান পাচ্ছি, এই দুটো মান পাচ্ছি। এখন স্নেলের যদি সাধারণ সূত্রটা এক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে স্নেলের সাধারণ সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, μ1 sin i ইকুয়াল টু μ2 sin r, এই রিলেশনটা আমরা পাচ্ছি, μ1 sin i μ2 sin r। এখন আমরা আগেই ধরেছি যে এ বিন্দুটা পি বিন্দু খুব কাছে আছে, অর্থাৎ এটা উপাক্ষীয় রশ্মি। তাহলে আই আর আর খুব ক্ষুদ্র, তাহলে আই আর আর যদি ক্ষুদ্র হয় তাহলে আমরা সাইন আই, এটা নিয়ারলি ইকুয়াল টু আই ধরতে পারি, আর সাইন আরটাকে আমরা নিয়ারলি ইকুয়াল টু আর ধরতে পারি। তাহলে এক্ষেত্রে পেলাম μ1 আই ইকুয়াল টু μ2 আর। আবার দেখো তোমার এই কোণগুলো খুব ক্ষুদ্র বলে আমরা লিখতে পারি, দেখো আলফা ইকুয়াল টু ওই এস ইকুয়াল টু আর থিটা সূত্র অনুসারে। হ্যাঁ, এ বিন্দুটা আর পি বিন্দুটা যদি খুব কাছাকাছি হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এই আলফা ইকুয়াল টু পি এ বাই পিওপি বা পিও, এটা অর্থাৎ এখানে এইটা বক্রতা, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর, এই দূরত্বটা আর, আর এটা থিটা। এস ইকুয়াল টু আর থিটা যে সূত্র আমরা শিখেছি, এস ইকুয়াল টু আর থিটা খুব সূত্র শিখেছি। তো এই ক্ষেত্রে এইটা খুব ক্ষুদ্র বলে এক্ষেত্রে যদিও এটা ঠিক ব্যাসার্ধ বৃত্ত চাপ হচ্ছে না, কিন্তু আমরা এই কোণটা খুব ক্ষুদ্র হলে এটা লিখতে কোনো অসুবিধা হয় না। তাহলে একই রকমভাবে বিটা ইকুয়াল টু, এটার ক্ষেত্রে অবশ্য অসুবিধা নেই, দেখো এটা তোমার কেন্দ্র, এটা বৃত্ত চাপ, আর এটা ব্যাসার্ধ। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি বিটা ইকুয়াল টু পি এ বাই পিসি, আর গামা ইকুয়াল টু আমরা লিখতে পারি পি এ বাই
পিআই এই মানগুলো আমরা পাচ্ছি, আলফা বিটা গামার এই মানগুলো পাচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা প্রথমে এইখানেতে আই আর আর এর মান 1 ও 2 থেকে বসিয়ে দিই। তাহলে মিউ 1 ইন্টু আলফা প্লাস বিটা, আই এর মান 1 নম্বর থেকে বসালাম, আর মিউ 2 ইন্টু বিটা মাইনাস গামা এখান থেকে বসিয়ে দিলাম। এই মান দুটো আমরা বসিয়ে দিই। এইবারে এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণে আমরা আলফা বিটার এটাকে যদি একটু গুণ করে নিই তাহলে কি পাচ্ছি দেখো, মিউ ওয়ান আলফা আর ওদিক থেকে যদি আমরা গামাটাকে নিয়ে আসি তাহলে মিউ টু গামা ইকুয়াল টু বিটাগুলো যদি ওইদিকে নিয়ে যায় তাহলে পাচ্ছি দেখো মিউ টু মাইনাস মিউ ওয়ান ইন্টু গামা, এই জিনিসটা পাচ্ছি আমরা। আচ্ছা, এখন আমরা এই মানগুলো বসিয়ে দেবো আলফা বিটা গামা। তাহলে অতএব আমরা লিখতে পারি দেখো যে মিউ ওয়ান ইন্টু আলফা হচ্ছে পি এ বাই পিও প্লাস মিউ টু ইন্টু গামা হচ্ছে পি এ বাই পিআই ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান, আর গামার মান হচ্ছে বিটার মান, এটা পিস, হ্যাঁ ঠিক আছে, এটা বিটা, তাহলে বিটার মান হচ্ছে পি এ বাই পি সি, এই মানগুলো পাচ্ছি। তার মানে আমরা যদি এটা একটু সরল করে নিই তাহলে সরল করলে কি পাচ্ছি সেটা একটু করে লিখছি। তাহলে মিউ ওয়ান, দেখো পি এগুলো সব বাদ চলে যাচ্ছে, তাহলে মিউ ওয়ান বাই পিও প্লাস মিউ টু বাই কী করে থাকছে পিআই, এই পিআইটা থাকছে ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই হচ্ছে পি সি, এই জিনিসগুলো পেলাম। এখন আমরা চিহ্নের যে নিয়ম শিখেছি, আগে যে তোমার প্রতিফলনের সময় যে চিহ্নের নিয়ম, কার্টেশিয়ান পদ্ধতি, নতুন কার্টেশিয়ান পদ্ধতি, সেই নিয়মটাও এখানে আমরা প্রয়োগ করব। অর্থাৎ সমস্ত দূরত্ব মাপতে হবে গোলীয় তলের মেরু থেকে, এটা হবে মূল বিন্দু, এবং প্রধান অক্ষ বরাবর দূরত্বগুলো যেগুলো মাপবো সেগুলো এই দিকে যে দূরত্ব মাপবো সেটা প্রধান অক্ষ বরাবর, আর এইদিকে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে মাপবো। আচ্ছা, রশ্মি সর্বদা বাঁ দিক থেকে গিয়ে ডান দিকে গিয়ে পড়বে। আচ্ছা, আপতিত রশ্মি অভিমুখে সব দূরত্ব, অর্থাৎ এই যেদিকে রশ্মি এসে পড়ছে বিভেদ তলে সেই দিকে সব দূরত্বগুলোকে পজিটিভ, অর্থাৎ এখান থেকে এই দিকেরগুলো পজিটিভ হবে, এদিকেরগুলো নেগেটিভ হবে, বিপরীত দিকগুলো নেগেটিভ হবে। আচ্ছা, প্রধান অক্ষের ওপরের দিকে দূরত্বগুলোকে পজিটিভ ধরবো, আর প্রধান অক্ষের নিচের দিকে দূরত্বগুলোকে নেগেটিভ ধরবো। তাহলে এই যে নিয়মটা আমরা আগে শিখেছিলাম সেই নিয়মটা এখানেই প্রযোজ্য। তাহলে আমরা দেখো এখানে এই যে দূরত্বগুলো পেলাম পিও, তাহলে এই পিও দূরত্বটাকে আমরা বস্তু দূরত্ব বলতে পারি। এখান থেকে বস্তু দূরত্বকে ইউ চিহ্ন দিয়ে প্রকাশ করলাম, এটা আলোর বিপরীত দিকে বলে মাইনাস হয়ে গেল। আচ্ছা, পিআই এই দূরত্বটা হচ্ছে দেখো মেরু থেকে প্রতিবিম্ব যেখানে গঠিত হয়েছে যতটুকু, তাহলে এটাকে আমরা প্রতিবিম্ব দূরত্ব ভি দিয়ে চিহ্নিত করলাম, প্লাস আলোর দিকে যেতে হচ্ছে। আর পিসি এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এটা বক্রতা কেন্দ্র, এই গোলীয় তলের বক্রতা কেন্দ্র, এটা মেরু, তাহলে এটা একটা ব্যাসার্ধ, এটাও আলোর দিকে যেতে হচ্ছে, এটা আর। তাহলে ওই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা কী পাচ্ছি না মিউ ওয়ান বাই ইউ, এই জিনিসটা পাচ্ছি। দেখো মিউ ওয়ান বাই মাইনাস ইউ প্লাস মিউ টু বাই ভি ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই হচ্ছে আর। এটা একটু সাজিয়ে লিখে দিতে পারি, মিউ টু বাই ভি মাইনাস
μ1/u ইকুয়াল টু μ2 মাইনাস μ1/r। এই যে রিলেশনটা পেলাম আমরা, এটা গোলীয় দর্পণে আলোর প্রতিসরণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। তো আমরা দেখো এরকম একটা সমস্যা করেছিলাম যেখানে এটা গোলীয় তল নয়, এটা একটা সমতল। তাহলে আমরা জানি সমতল তলের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধের মান হচ্ছে অসীম। এই তলটা যদি সমতল হয় তাহলে এই সেন্টারটা, বক্রতা কেন্দ্রটা অসীম দূরত্বে অবস্থিত হিসেবে ধরে নেওয়া যাবে। তাহলে আমরা যদি সমতল তলের ক্ষেত্রে এই রুলটা প্রয়োগ করি, এই নিয়মটা প্রয়োগ করি, তাহলে কি পাবো না, সমতল তল হলে সমতল তলের ক্ষেত্রে আরটা ইনফিনিটি হয়। তাহলে আরটা ইনফিনিটি হলে এদিকটা জিরো হয়ে যাবে। তাহলে এদিকটা জিরো হয়ে গেলে আমরা কি পাচ্ছি, μ2/v মাইনাস μ1/u ইকুয়াল টু জিরো হলো। তার মানে μ2/v মাইনাস μ1/u ইকুয়াল টু জিরো পাচ্ছি। তাহলে এই রিলেশনটা পাচ্ছি, এটা আগেও পেয়েছি দেখো। হ্যাঁ, এটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে μ2/v ইকুয়াল টু μ1/u এটা পাচ্ছি। তার মানে কি পাচ্ছি আমরা, যে v/u ইকুয়াল টু, এটা ভিটা যদি নিয়ে যাই এদিকে তাহলে μ2/μ1, এরকম একটা রিলেশন আমরা আগেই পেয়েছি। v/u ইকুয়াল টু μ2/μ1, এই রিলেশনটা আমরা আগেও সমতল তলের ক্ষেত্রে পেয়েছি। যদি বিন্দু আকারের বস্তু না হয়ে যদি বিস্তৃত আকারের বস্তু হয় তাহলে রৈখিক বিবর্ধন তোমার কেমন হবে তার একটা রাশিমালা আমরা এখানে দেখব। তো দেখো আগের মতো এটা একটা তোমার SS ডট একটা গোলীয় তল, দুটো মাধ্যম μ1 ও μ2, এই দুটোকে তোমার আলাদা করেছে। এর বক্রতা কেন্দ্র C। আচ্ছা, এখানে PC, এটা হচ্ছে তোমার, এটা প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের ওপর অবস্থিত এখানে OQ লম্বভাবে একটা বিস্তৃত আকারের বস্তু আছে। তো এখান থেকে একটা আলোক রশ্মি মনে করো এই C বিন্দুর অভিমুখে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তার মানে ব্যাসার্ধ বরাবর যাচ্ছে। তাহলে সেটা লম্বভাবে এখানে পড়ছে, লম্বভাবে পড়লে প্রতিসরণ হয় না, সেই জন্য সোজা চলে গেছে। আর একটা আলোক রশ্মি ও থেকে এই দর্পণের মেরুতে I আপাতন কোণে পড়েছে। এই কোণটা খুব ক্ষুদ্র ধরে নেওয়া হচ্ছে, I আপাতন কোণে পড়েছে এবং প্রতিসৃত হয়েছে দ্বিতীয় মাধ্যমে, অভিলম্বের দিকে সরে গেছে, এটা অভিলম্ব দিয়ে এই প্রতিসৃত রশ্মি দুটো তোমার O ডট বিন্দুতে মিলিত হয়েছে। O ডট থেকে একটা লম্ব টানা হয়েছে, O ডট Q ডট। তাহলে তোমার O ডট Q ডট হলো OQ এর এখানে সদ্বিম্ব গঠিত হয়েছে। আচ্ছা, তো এখানে এই উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আপাতন কোণের মানটা খুব ক্ষুদ্র, এখানে আইটা খুব ক্ষুদ্র, আরটাও খুব ক্ষুদ্র, এগুলো খুব ক্ষুদ্র ধরে নেওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা দেখো স্নেলের যদি সাধারণ সূত্রটা প্রয়োগ করি তাহলে আমরা পাচ্ছি μ1 sin I ইকুয়াল টু μ2 sin R, এই সূত্রটা পাচ্ছি। তার মানে sin I বাই sin R সমান পাচ্ছি μ2/μ1। এখন দেখো যেহেতু I এবং R দুটোই খুব ক্ষুদ্র, তাহলে আমরা লিখতে পারি sin iটাকে নিয়ারলি ইকুয়াল টু tan I লিখতে পারি। আবার tan যদি I লিখি তাহলে এই ত্রিভুজটা থেকে দেখো OPQ, এই ত্রিভুজ থেকে tan I সমান লম্ব বাই ভূমি, তাহলে OQ/PQ এটা পাচ্ছি tan I সমান। আবার দেখো sin R, এটা নিয়ারলি ইকুয়াল টু tan R, যেহেতু খুব ক্ষুদ্র, I এবং R খুব ক্ষুদ্র, সেই জন্য এটা হচ্ছে। তাহলে সেটা আমার আবার দেখো যে যদি এই ত্রিভুজটা থেকে নিই তাহলে ওই ত্রিভুজটা থেকে পাচ্ছি দেখো tan R, তো এখানে এই কোণটা R, তাহলে O ডট
পি কিউ ডট। এই ত্রিভুজ থেকে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে ও ডট কিউ ডট বাই ভূমি হচ্ছে তোমার পি কিউ ডট, তাহলে পি কিউ ডট এইগুলো পাচ্ছি আমরা। এটা হলো সাইন আই আর সাইন আর এর মান। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি দেখো, সাইন আই এর মান হচ্ছে ও কিউ বাই পি কিউ, আর সাইন আর এর মান হচ্ছে এটা, তাহলে এটা উল্টে যাবে তলায় আছে বলে, তাহলে পি কিউ ডট বাই ও ডট কিউ ডট ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান। এই পর্যন্ত পেলাম আমরা। তাহলে এখান থেকে আমরা এই যদি এটা ও ডট কিউ ডট, ও ডট কিউ ডট, তাহলে ও ডট কিউ ডট এখান থেকে আমরা লিখতে পারি ও ডট কিউ ডট বাই, এটাকে ওপরে রাখছি, বাই তোমার পি কিউ, ও কিউ, এটা ও কিউ, পি কিউ বাই ও কিউ, ও ডট কিউ ডট বাই ও কিউ এইটা। তাহলে এইটাকে যদি দেখি তাহলে আমরা ওই দিকটায় পাচ্ছি কি দেখো না, ওই দিকটায় তখন উল্টে যাচ্ছে, ওই দিকটা উল্টে গিয়ে তোমার মিউ ওয়ানটা ওপরে চলে যাচ্ছে, মিউ ওয়ান করে থাকছে ওপরে, আর মিউ ওয়ানের সঙ্গে গুণ হয়ে যাচ্ছে পি কিউ ডট। দেখো মিউ ওয়ানের সঙ্গে পি কিউ ডটটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটা থাকছে পি কিউ ডট, আর নিচে থাকছে মিউ টু, আর মিউ টুর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে পি কিউ, এটা গুণ হয়ে যাচ্ছে। এখন আমরা প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন, দেখো এটা প্রতিবিম্বের দৈর্ঘ্য আর এটা বস্তুর দৈর্ঘ্য, এইগুলো, তাহলে সেটাকে আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা রৈখিক বিবর্ধন এম এই চিহ্নটা দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, তাহলে রৈখিক বিবর্ধন এম সমান আমরা পাই কি না, এম হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা, এটাকে যদি আমরা ধরো H1 ধরি আর এটাকে যদি H2 ধরি, তাহলে এম হচ্ছে H2 বাই H1, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। এখন চিহ্নের নিয়ম যদি আমরা প্রয়োগ করি তাহলে পি কিউ এই দূরত্বটা চিহ্নের নিয়ম অনুসারে, চিহ্নের নিয়মে তোমার পি কিউ দূরত্বটাকে আমরা বস্তু দূরত্ব বলতে পারবো মাইনাস ইউ, আর পি কিউ ডট এই দূরত্বটাকে আমরা বলতে পারবো তোমার প্রতিবিম্ব দূরত্ব, এটা প্লাস ভি হবে আলোর দিকে, এটা আলোর বিপরীত দিকে। আচ্ছা এইটা উপরের দিকে হচ্ছে, তাহলে ও কিউ এই হাইটটাকে আমরা H1 বলতে পারবো, আর ও ডট কিউ ডট এই হাইটটাকে আমরা মাইনাস H2 বলতে পারবো, তার কারণ এটা তোমার নিচের দিকে আছে, প্রধান অক্ষের নিচের দিকে। তাহলে এই মানগুলো যদি আমরা ওখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো না, এখানে পাচ্ছি দেখো আমরা এটা মাইনাস H2 বাই H1 ইকুয়াল টু মিউ ওয়ান ইন্টু পি কিউ ডট মানে ভি বাই মিউ টু ইন্টু পি কিউ মানে মাইনাস কিউ। তাহলে এখান থেকে এম ইকুয়াল টু H2 বাই H1 সমান, তাহলে দুদিকের মাইনাস দুটো বাদ চলে যাচ্ছে, তাহলে পাচ্ছি মিউ ওয়ান ভি বাই মিউ টু ইউ। তাহলে এই এক্সপ্রেশনটা আমরা পেলাম, রৈখিক বিবর্ধন এম ইকুয়াল টু আমরা পেলাম এই রিলেশনটা, এখানটায় লিখছি এম ইকুয়াল টু, তাহলে আমরা পেলাম মিউ ওয়ান ভি বাই মিউ টু ইউ, এই এক্সপ্রেশনটা আমরা পেলাম। তাহলে এটাই হচ্ছে তোমার গোলীয় তলে আলোর প্রতিসরণের সময় রৈখিক বিবর্ধনে এই রাশিমালাটা আমরা পেলাম। তলে প্রতিসরণের ক্ষেত্রে মুখ্য ফোকাস আর ফোকাস দৈর্ঘ্য জিনিসগুলো কি সেটা একটু দেখব। তো এখানে আমরা একটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে উত্তল তলে আলোক রশ্মি পড়েছে,
তো এখানে বলছে যে প্রধান অক্ষের ওপর অবস্থিত যে নির্দিষ্ট বিন্দু থেকে অপসারী আলোকরশ্মিগুচ্ছ উত্তল তলে পড়ার পর প্রধান অক্ষের সমান্তরালভাবে চলে যায়। তার মানে এখানে যদি বস্তু রাখে তাহলে প্রতিবিম্বটা অসীমে গঠিত হয়, তাহলে বস্তুর যে অবস্থান সেটাকে প্রথম মুখ্য প্রকাশ করবে। আচ্ছা, আর মেরু থেকে প্রথম মুখ্য প্রকাশ পর্যন্ত যে দূরত্ব সেটাকে প্রথম মুখ্য প্রকাশ দূরত্ব বলবো। আর যদি সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ একটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের বিভেদ তলে উত্তল তলে এসে পড়লো, প্রতিসরণের পর অবিলম্বের দিকে সরে আসবে, দিয়ে প্রধান অক্ষের ওপরে অবস্থিত একটা বিন্দু F2-তে মিলিত হতো, তাহলে এই F2টাকে বলবো তোমার দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। এবং সেক্ষেত্রে এই মেরু থেকে এই দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বটাকে দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব বলবো, হলো এই ক্ষেত্রে। আর যদি এগুলো উত্তল না নিয়ে অবতল নেওয়া হয়, অর্থাৎ সেক্ষেত্রে যদি অসৎ বিম্ব গঠিত হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাপারগুলো অন্যরকম ঘটবে একটু। যদি তলগুলো উত্তল না হয়ে অবতল হয়, তাহলে ধরো একগুচ্ছ অভিসারী আলোকরশ্মিগুচ্ছ এই দুই মাধ্যমের বিভেদ তল অবতল তলে এসে পড়লো। যদি এই তলটা না থাকতো তাহলে এই বিন্দুতে মিলিত হতো। এখন এখানে প্রতিসরণ হবে, তাহলে এটা লঘু থেকে ঘন, তাহলে এই যে অভিলম্ব এটা বক্রতা কেন্দ্র, তাহলে এই অভিলম্ব তাহলে অভিলম্বের কাছে সরে আসবে কিছুটা, এটাও এদিকে যাচ্ছিল অভিলম্বের কাছে সরে আসবে। এবং সেই অভিলম্বের কাছে সরে আসার জন্য এই রশ্মিগুলো তোমার প্রধান অক্ষের সমান্তরাল হয়ে গেল প্রতিসরণের পর। তাহলে এই যে বিন্দুতে মিলিত হতো সেই বিন্দুটাকে প্রথম মুখ্য প্রকাশ বলবো, আর মেরু থেকে প্রথম মুখ্য প্রকাশের দূরত্বটাকে প্রথম মুখ্য প্রকাশ দূরত্ব বলবো। তাহলে এক্ষেত্রে এইটা হচ্ছে অসৎ বস্তুর অবস্থান, আর প্রতিবিম্বটা অসীমে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে যে বিন্দুতে অসৎ বস্তুর অবস্থান, যে বিন্দুতে হলে প্রতিবিম্বটা অসীমে গঠিত হবে, সেটা হবে প্রথম মুখ্য প্রকাশ দূরত্ব এই অবতল তলের ক্ষেত্রে। আবার এক্ষেত্রে দেখো সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ এসে পড়েছে, পড়ার পর ধরো এটা অভিলম্ব, এই ডটটা অভিলম্ব, তাহলে এক্ষেত্রে দেখো এইদিকে যাচ্ছিল অভিলম্বের কাছে সরে গেল, এবং তার ফলে আলোকরশ্মিগুলো অপসারী হয়ে গেল, পিছন দিকে বাড়ানোর ফলে এই বিন্দুতে মিলিত হলো। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলবো দ্বিতীয় মুখ্য প্রকাশ বিন্দু, আর মেরু থেকে এই দূরত্বটাকে বলবো দ্বিতীয় মুখ্য প্রকাশ দূরত্ব। তাহলে এক্ষেত্রে বস্তু আছে অসীমে, আর এখানে অসৎ বিম্ব গঠিত হচ্ছে, তাহলে সেই অসৎ বিম্বের অবস্থানটাই হবে দ্বিতীয় মুখ্য প্রকাশ বিন্দুর অবস্থান, আর মেরু থেকে ওই বিন্দুর দূরত্বটাকে বলবো দ্বিতীয় মুখ্য প্রকাশ দূরত্ব। তাহলে অবতল তলের ক্ষেত্রে আমরা এই ব্যাপারগুলো পাচ্ছি।